শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরি মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠান। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। অর্চি, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? খুব ভালো আছি এবং তোমার পাশে বসেছি, ভালো লাগছে। এটা একটা কারণ, বড় কারণ। আমারও ভালো লাগছে, তবে কারণটা কি তুমি জানো? কেন বলো তো? কারণ তুমি সবুজ, তোমার পাশে সবুজ গাছ, এবং আমাদের মাঝে যিনি একজন অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের সবুজ সাথী, যাকে একদম শুরু থেকে আমরা তার ভক্ত। আমার যেটা মনে হচ্ছিল, তোমার সাথে আমি গল্প করছিলাম যে আসলে তার কোনো শত্রু আছে বলে আমি মনে করি না, কারণ তিনি যখন কথা বলেন, তিনি যখন হাসেন, সেটি কিন্তু অন্যদের ভেতরে একটা ভালো লাগার তৈরি করে। তাকে দেখলে মনে হয় জীবন সুন্দর। হ্যাঁ, সত্যি। চলো জানি দেখ কি আছেন আমাদের মাঝে। দর্শক, আজ একটি বিশেষ দিন, আজ 13 নভেম্বর। আজ এই দিনই জন্মেছিলেন আমাদের প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। আজ তার ৭৭তম জন্মদিন। তাকে আমরা হারিয়েছি 2012 সালের 19 জুলাই। কিন্তু আসলে কি হারিয়েছি? তিনি আসলে আমাদের মাঝে আছেন, আমাদের গল্পে আছেন, তার সৃষ্টির মাঝে আছেন। আজ রাঙা সকালেও তার গল্প করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার নাটক, সিনেমার অসংখ্য নাটক সিনেমায় অভিনয় করেছেন ডাক্তার এজাজুল ইসলাম। আজ তার সাথে আমরা কথা বলবো। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক বলেছি, আপনি আমাদের সবুজ সাথী। আসলে খুব সুন্দর মিলিয়েছেন। ভাগ্যিস আমি আমার সাথেও মিলে গেল একটু, তুমি যেটা শুরুতে বলছিলে সবুজ পরে এসেছি। একদম, কিন্তু তুমি আমার সবুজ সাথী না, বলে আমার সবুজ সাথী। আসলে উপস্থাপনাটা অনেক কঠিন কাজ। আমাকে কয়েকবার উপস্থাপনা করবার জন্য অনুরোধ করা হয়েছিল, তো আমি বললাম না, এই কঠিন কাজটা আমি পারবো না। তো বললেন যে আরে অভিনয় করেন, উপস্থাপনা তো অনেক সহজ। আমি বললাম না, উপস্থাপনা অনেক কঠিন। আপনি প্রমাণটা দিলেন এখনই যে সবুজ 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 সাথী, এটা কিন্তু মাথায় আসা অনেক মেধাবী মানুষের ক্ষেত্রে এটা সম্ভব। আসলে পানিতে নামার আগে আসলে আপনি জানতে পারবেন না যে আপনি সাঁতরে যেতে পারবেন কিনা। হ্যাঁ, তো আপনি যদি নেমেই পড়েন উপস্থাপনায়, তখন আপনি বুঝবেন যে আপনার জন্য আসলে সবই সহজ, কারণ আপনি মানুষের জীবনটাকে সহজ করে দেন, সেটি অভিনয় দিয়ে হোক কি আপনার চিকিৎসা শাস্ত্র দিয়ে হোক। কি বলো অর্চি? হ্যাঁ, সেটা আসলে আমরা বিশ্বাস করি, এবং আমার মনে হয় আপনি যদি উপস্থাপনা করতেন, আপনি দুর্দান্ত করতেন সেখানে। মনে হয় পারতাম না। আচ্ছা, আজকে আমরা যে কারণে আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি, আপনার গল্প তো শুনবো, আপনার জীবনের গল্পের অনেক কিছু জানবার বাকি। তবে আজকে একটা বিশেষ দিন, আজকে 13 নভেম্বর। আজকে এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে, এবং যেটি আমাদের জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি যখনই হুমায়ুন স্যারকে সম্মানিত হতে দেখি, যখন দেখি কেউ হুমায়ুন স্যারকে অনেক বেশি ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করেন, তার প্রতিও ভালোবাসা, তার প্রতিও শ্রদ্ধা আমার অনেক বাড়ে। একদম শুরুর দিকে তখন কেবল আমি হুমায়ুন স্যারের কাজ করে অনেকের কাছে প্রিয়, তখন একজন ডিরেক্টর আমাকে ফোন দিলেন যে একটা নাটক করো, আপনাকে সময় দিতে হবে। তো আমি চিনি তাকে, কিন্তু কেন জানি তখন হুমায়ুন স্যারের কাজের চাপের মধ্যে ছিলাম, অতটা আগ্রহ প্রকাশ করিনি। তারপর মনে করলাম যে না করিনি, অযথা সময় দেব, পরে যদি না যেতে পারি হুমায়ুন স্যারের একটা বড় কাজ হওয়ার সম্ভাবনা। তো যখন তাকে ফোন দিলাম, দেখি তার মোবাইল ফোনে রিংটোন হচ্ছে হুমায়ুন স্যারের ছবির গান, আমার গায়ে যত দুঃখ সয়। আমি যখন সে ফোনটা ধরলো, আমি আর না করলাম না। আমি বললাম, ভাই আপনার কাজটা আমি করব, একটু হুমায়ুন স্যারের কাজের সঙ্গে ক্লাশ করতে পারে, বিষয়টা একটু মাথায় রাখবেন। অর্থাৎ যখন দেখলাম যে মানুষটির মোবাইলে হুমায়ুন স্যারের ছবির গান, সে মানুষটির প্রতি আমার সঙ্গে সঙ্গে ভালোবাসাটা অনেক বেশি হয়ে গেল। এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। হুমায়ুন আহমেদ স্যার আসলে এরকমই অসংখ্য ভক্ত রেখে গেছেন, যারা আসলে তাদের জীবন আদর্শে হুমায়ুন স্যারকে লালন করেন, সেরকমই আপনি একজন। অবশ্যই। আমরা একটু আপনার সম্পর্কে জেনে নিতে চাই, একদম ছোটবেলা থেকে। অর্চি, কি বলো? একদমই তাই, আমিও তো মনে মনে তাই ভাবছিলাম যে আপনার সম্পর্কেও তো আমাদের জানার অনেক ইচ্ছে আছে, জানতে আগ্রহী হই। এবং ছোটবেলা থেকে যখনই আপনার নাটক দেখেছি, তখন তো আপনাকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি। আজ সেই সুযোগটা পূরণ হয়ে গেল, অনেক কিছুই জানতে চাই। একেবারে ছেলেবেলায় ফিরে যাব আজকে। কেমন ছিল আপনার ছেলেবেলা? ছেলেবেলাটা সবার ছেলেবেলায় তো মধুর, আমারও মধুরই ছিল, অনেক সুন্দর ছিল। আর আমার আব্বা তো সরকারি চাকরি করতেন, তো তখন আব্বা যেহেতু প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন, এক জায়গায় 3 বছরের বেশি থাকতে পারতেন না।
3 বছর পর পর আব্বার বদলি হতো। আমার জন্ম যেরকম যে জায়গায়, 3 বছর পর আব্বা আরেক জায়গায় বদলি হয়ে গেছেন, সেখান থেকে আবার আরেক জায়গায়। আমরা ছোট থেকে একদম বড় হয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশে, বিভিন্ন রকম ভাষা শুনে। এটা একটা সৌভাগ্য আমাদের। তো আমার ছোটবেলা ছিল অনেক বৈচিত্র্যময়। আপনার এমনি জন্ম হয়েছিল কোথায়? আমার জন্ম ময়মনসিংহ শহরে। আচ্ছা। কিন্তু আপনার পৈতৃক বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা জেলা সাদুল্লাহপুর থানা রসুলপুর গ্রামে। এবং বিভিন্ন জায়গায় বেড়ে ওঠার কারণে হয় না যে অনেকে এক্সট্রোভার্ট হয়ে যায়, কিন্তু আমি শুনেছি যে আপনি ছোটবেলা থেকে অনেক লাজুক ছিলেন। এখনো ভয় পাই, খুব ভীতু মানুষ আমি। কারণ আমি হুমায়ুন স্যারের সাথে আমার অনেক আন্তরিকতা ছিল, কিন্তু স্যার মারা যাওয়ার পরে আমি দেখলাম অনেকেই বললেন যে স্যারের সঙ্গে একটা ছবি দেন, একটা ছবি দেন। আমি দেখলাম স্যারের পাশে দাঁড়িয়ে কিংবা পাশে বসে আমার কোনো ছবি নেই। আচ্ছা। সেটা ভয়েই বলি আর সংকোচেই বলি, স্যারের পাশে বসবার, বসে ছবি তুলবার কিংবা দাঁড়িয়ে ছবি তুলবার সাহস আমার হয়তো ছিল না। অনেক বেশি শ্রদ্ধা করতাম, এখনো করি, হয়তো সেই জন্যই। গুরুর প্রতি কতটা ভক্তি থেকে আসলে আপনি আপনার জীবনের সবকিছুতে আসলে হুমায়ুন স্যারকে এখনো লালন করে যাচ্ছেন। আমরা আরো দুজন গুরুর কথা জানতে চাই, আপনার বাবা মা। আসলে বাবা মা তো সন্তানদের শিক্ষা দেবে, কিন্তু তারা প্রাতিষ্ঠানিকভাবে আসলে শিক্ষক ছিলেন। তাদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন আপনি, যদি আলাদা করে? একদম, আমার বাবা মা তো একজন, সবাই সবার বাবা মাকে আদর্শ মানুষ মনে করেন, কিন্তু আমার বাবা মা অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কিন্তু দুজনের চিন্তা একটু ভিন্ন ছিল। যেরকম আমি যখন অভিনয় করতাম, আমার মা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ, বাবাও ছিলেন। তো মা বলতেন, আমি তার খুব প্রিয় ছেলে ছিলাম, তো মা বলতেন বাবা, এটা বড় হওয়ার পরে, ছোটবেলাতেও বলতেন। ছোটবেলায় আমি যখন অভিনয় করতাম, আম্মা খুব একটা পছন্দ করতেন না, কারণ আম্মার চোখে এটা পাপ কাজ, অভিনয়টা তো ভালো কাজ না। আবার আব্বাও খুব ধার্মিক মানুষ ছিলেন, আব্বা অনেক উচ্চ শিক্ষিত ছিলেন। আব্বা আবার অভিনয়টা পছন্দ করতেন। তো একদিন আম্মা বলছিলেন যে বাবা, এগুলি বাদ দাও, নাটক ফাটক এগুলি ভালো না, তো চোখে যাওয়া। তো আব্বা তখন বলছিলেন, আমার মনে আছে, তখন আমি হয়তো আমার মনে হয় 7 কি 8 পড়ি। আব্বা তখন বললেন, না না না, অভিনয় করুক, মানুষ সৎ উদ্দেশ্যে যে কোনো কাজই করুক, সেখানে কোনো পাপ নেই, যদি উদ্দেশ্য সৎ হয়। এই কথাটা আব্বা খুব জোরে বলছিলেন, মানে আম্মাকেও শোনালেন, আমাকেও শোনালেন, যে সৎ উদ্দেশ্যে তুমি জীবনে যে কাজই করো, সেখানে কোনো পাপ নেই। তোমার অভিনয়টা যদি সৎ উদ্দেশ্যে হয়, অবশ্যই এখানে কোনো পাপ নেই। অবশ্যই। পাশাপাশি যদি এটি যোগ করে যে আপনি যখন অভিনয় করেন, আপনি সততা নিয়ে আমি দেখেছি যে একদম সময় মেনে এবং সবকিছু আন্তরিকতার সাথে করবার চেষ্টা করেন। পাশাপাশি আপনি এত দিকে দিকে আলো জ্বেলেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের জন্য এত কিছু করেছেন, সবার দোয়াতেই আসলে আপনি ভেস্তে চলে যাবেন, সেটি আমার বিশ্বাস। আপনার কাছ থেকে আসলে অনেক গল্প শুনবার বাকি আছে, তবে আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু জানিয়ে আসি, তবে আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি ডাক্তার এজাজুল ইসলাম, বাংলাদেশের নাটক এবং চলচ্চিত্রাঙ্গনের এক অনন্য নাম, যেটি আপনারা সবাই জানেন। এর পাশাপাশি তিনি পেশায় একজন সফল চিকিৎসক। তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছেন নাটক, চলচ্চিত্রে অভিনয় করে। স্কুল জীবনে প্রথমে মঞ্চে ওঠেন 4র্থ শ্রেণীতে যখন তিনি পড়ছিলেন, তখন সেখান থেকে শুরু হয় তার অভিনয় যাত্রা। 1989 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হন এবং 1994 সালে প্রয়াত হুমায়ুন আহমেদের হাত ধরে সবুজ সাথী নাটকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রয়াত হুমায়ুন আহমেদের প্রায় সব নাটক এবং চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এবং তাকে নিজের জীবনে পথ প্রদর্শক হিসেবে তিনি দেখেছেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শ্রাবণ মেঘের 3 চলচ্চিত্র দিয়ে, যেখানে তিনি পরাণ ঢুলি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন। পরবর্তীতে 2 দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া এবং তারকাটা সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তারকাটা চলচ্চিত্রের মুসা ভাই চরিত্রে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। মূল পেশায় তিনি একজন মানবিক এবং নীতিনিষ্ঠ চিকিৎসক, যেটি আমরা আগেও বলছিলাম। এসব সম্পর্কে শুনবো তার কাছ থেকে। তবে চলুন ছোটবেলার গল্পে ফিরে যাই। ছোটবেলায় স্কুল কোথায় কেটেছে? আপনি বলছিলেন 3 বছর পর পর বাবার চাকরির সুবাদে বদলে। ক্লাস 1 থেকে 3 পর্যন্ত পড়েছি নওগাঁয়। আব্বা তখন নওগাঁ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তারপরে ক্লাস 4-এ চলে গেলাম
কুষ্টিয়া, কমলাপুর। আচ্ছা। আব্বা তখন কমলাপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তারপরে চলে আসলাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস 6-এ। এসএসসি পাস করলাম কুড়িগ্রাম থেকে। তারপর আব্বা বদলে হয়ে গেলেন রংপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট হয়ে। তখন রংপুরে মেডিকেল কলেজে ভর্তি হলাম এবং বাসায় থেকেই 3rd ইয়ার পর্যন্ত পড়েছি। পরে আব্বা রিটায়ার করলেন, তখন রংপুর শহরেই ছোট্ট একটি বাসা আব্বা করলেন। তখন বাসা থেকে কলেজ করলাম, করে সেখান থেকে এমবিবিএস শেষ করলাম। এমনিতে তো ছোটবেলা থেকে আপনি যেটা বলছিলেন যে অভিনয় করতেন, অভিনয় সেটা করতাম। মানে অভিনয়ের পোকাটা ঢুকেছিল কিভাবে? পরিবারের কেউ তো অভিনয় করতেন না। না, কেউ করতো না অভিনয়, তাহলে? আমি করতাম। কিভাবে জানি ঢুকলো, তো আল্লাহ পাকই ঢুকিয়েছেন। পুরো দায়িত্ব আল্লাহ পাকের উপরই দিতে হবে, উনি ঢুকিয়েছেন। যেটি আমি দর্শকদের জানাচ্ছিলাম যে 4th শ্রেণীতে পড়া অবস্থায় আপনি প্রথম অভিনয় করেছিলেন, তো সেই দিনের কথা মনে পড়ে? একদম মনে পড়ে। এবং সেই দিনের আগের রাতের একটা মজার ঘটনা আছে, সেটা আপনার মুখে একটু শুনবো। তুমি জানো কিভাবে? এটা আমি বলেছিলাম কত, মানে তখন ওই সময় আমার মনে আছে যে কালকে স্টেজে অভিনয় করব, বিষয়টি তো বিরাট। তো তখন রাতে শুয়ে শুয়ে ভাবছি যে আল্লাহ, তুমি আজকের রাতটা আমাকে বাঁচিয়ে রাখো। ছোটবেলা তো, যদি মারা যাই তো মারা গেলে তো কালকে আর অভিনয় করতে পারবো না। কতটা অভিনয় পাগল আমার মনে আছে যে আমি শুয়ে শুয়ে আল্লাহকে বলছি যে আল্লাহ, আজকের রাতটা আমাকে বাঁচিয়ে রাখো, যাতে কালকে আমি স্টেজে অভিনয়টা করতে পারি। কি অভিনয় করেছিলাম মনে নেই, কিন্তু দর্শকরা খুব তালি দিয়েছিল, এটা মনে আছে যে খুব তালি দিয়েছিল। সেই তালিতে নিশ্চয় মোটিভেশন বেড়ে গিয়েছিল। হ্যাঁ, এটাই হচ্ছে, মানে যারা অভিনয়, যাদের পরবর্তীতে খুব কঠিন নেশা হয়ে যায়, কারণটাই হচ্ছে এটা। ওই যে মানে সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা বইয়ে পড়েছি, কিন্তু আমি মানি না। আমি এটা একদম মানি না। আমি মানি সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস। মানুষের সফলতাই তাকে আরো সফলতার দিকে নিয়ে যায়। ব্যর্থতা সফলতার দিকে নেয়, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়। হতে পারে, এবার জীবন কোনো সূত্রে তো চলে না, জীবনকে সূত্রে ফেলানোটাই ভুল। ডাক্তার এজাজুল ইসলাম, যিনি আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ এবং প্রিয় একজন অভিনেতা, প্রিয় একজন ডাক্তার। তো ছোটবেলা থেকে আপনি যে অভিনয় করতেন, কখনো পেশাদার অভিনেতা হওয়ার নিশ্চয়ই ইচ্ছা ছিল না, সেটা আপনার নেশা ছিল? স্বপ্ন দেখতাম যে বড় হয়ে ঢাকায় যাব। মানে বড় হয়ে কি হব সে স্বপ্ন ছিল না, কিন্তু স্বপ্ন ছিল যে ঢাকায় যাব, টেলিভিশনে নাটক করব, ঢাকার মঞ্চে নাটক করব। তখন তো ওই দৈনিক যে পেপারগুলো আমরা পড়তাম, ওই পত্রিকায় কিন্তু নাটকের বিজ্ঞাপন থাকতো, সিনেমার বিজ্ঞাপন থাকতো, আমি সেগুলি দেখতাম। তো তখন স্বপ্ন ছিল যে বড় হয়ে ঢাকায় যাব, মঞ্চে অভিনয় করব। তখন মহিলা সমিতি ছিল, মহিলা সমিতিতে অভিনয় করব, টেলিভিশনে একটু অভিনয় করব, আর যদি সুযোগ হয় 2-1টা সিনেমায় অভিনয় করব। এই স্বপ্নটা ছিল। ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব, নাকি ব্যবসা করব, নাকি শিক্ষক হব, এ স্বপ্নটা ফিক্সড ছিল না, কিন্তু অভিনয়ের চেষ্টা করব ঢাকায় যে, এ স্বপ্নটা ছিল। নায়ক হবার স্বপ্ন ছিল না, যে কোনো নায়িকার সাথে? নায়ক হবার স্বপ্ন ছিল না, শুধু অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল। মানে তখন না একটা বুঝতাম মনে হয়তো বা ছোটবেলায়, কিন্তু যখন বোঝা শুরু করলাম তখন কেন জানি নায়ক হবার স্বপ্নটা কখনো হয় নাই। কেন হয়নি সেটা বুঝিনি। রংপুর মেডিকেলে কবে ভর্তি হচ্ছিলেন? আমি তো 78 ব্যাচে ভর্তি হয়েছিলাম, কারণ আমার এসএসসি হচ্ছে 75, এইচএসসি 77, তারপর 78-এ ভর্তি হলাম। তারপর রংপুর মেডিকেল থেকে পাশ করলাম। পাশ করে তখন তো বেকার আমরাই ফার্স্ট ব্যাচ। আগে তো পাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি হতো, আমরা প্রথম ব্যাচ যে পাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি হয়নি, তারপরে অপেক্ষা করতে হয়েছে। তখন ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি করলাম। চাকরি করা অবস্থায় পরে সরকারি চাকরি হলো, পরে সরকারি চাকরিতে জয়েন করলাম গাজীপুরে প্রথম। আচ্ছা, সেটা কত সালের কথা? সেটা হচ্ছে 84 সালের কথা। মানে 84 থেকে এখন পর্যন্ত আপনি গাজীপুরকে মানে গাজীপুরে যখন প্রথম জয়েন করলাম তখন তো খুবই অসহায় লাগছিল একেবারে, মানে কোনো সঙ্গী সাথী নেই, এবং তখন তো গাজীপুর আজকের গাজীপুর না, মানে গ্রামের চেয়ে একটু উন্নত। তখন ভাবলাম যে তখন গ্রামে 2 বছর থাকতে হবে, এটা
মানে নিয়ম ছিল Government job। 2 বছর প্রথম আপনাকে গ্রামে থাকতেই হবে, দেন আপনি শহরে আসতে পারবেন। তো তখন অপেক্ষা করছিলাম কখন 2 বছর শেষ হয়, গাজীপুর থেকে চলে যাব। তারপর তো সেই গাজীপুরে মানে অনেকেই মনে করেন যে আমার বাড়ি গাজীপুর, অনেকেই মনে করেন, আমিও মনে করেছি এটা। আমিও মনে করি যে আমার বাড়ি 2 জায়গায়। একটা যেটা আমার আসল বাড়ি, বাবা মার কবর, একদম আদি ঠিকানা বলি যেটা, সেটা কোথায়? সেটা গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা রসুলপুর গ্রাম। আর আমি একই সঙ্গে গাজীপুরকেও আমার বাড়ি মনে করি, কারণ আমার জীবনটা তো গাজীপুরেই কাটলো। একদম সেই যৌবনকাল থেকে শুরু করে পাশ করে আসবার পর তখন থেকে এখন পর্যন্ত। গতকাল রাতেও গাজীপুরেই ছিলাম রাত্রি 2টা পর্যন্ত, বাসায় পৌঁছলাম রাত 3টায়। তো দিন রাত তো গাজীপুরেই মানে গত গাইবান্ধা, গত গাজীপুর এবং গত গুণী অভিনেতা আমাদের মাঝে। উপস্থাপনার যে কত কঠিন কাজ, এটা তো আমি কখনো মিলাই নাই। আমরা একটু ছোটবেলার প্রসঙ্গে থাকি। ছোটবেলা না, আপনি যখন মেডিকেল কলেজ থেকে আপনি বেকার ছিলেন, তারপর চাকরি পেলেন 1989 সালে আপনি বিটিভিতে তালিকাভুক্ত হয়েছিলেন। আসার পরেই যখন গাজীপুরে যখন জয়েন করলাম সরকারি চাকরিতে, তখন থেকেই ওখানে একটা থিয়েটার ছিল, ভাওয়াল থিয়েটার, এখনো থিয়েটারটা আছে। আচ্ছা। তো কেউ তো পরিচিত নেই। পরে খুঁজে বের করলাম যে থিয়েটার আছে কিনা এখানে। পরে খোঁজ পেলাম যে ভাওয়াল থিয়েটার আছে। তখন সেই থিয়েটারে জয়েন করলাম। তখন আমার অনেক বন্ধু বান্ধব, তখন একটা সার্কেল তৈরি হয়ে গেল। তখন রিহার্সাল দিই, স্টেজে নাটক করি গাজীপুরে। তখন আর খারাপ লাগে না। এই যে একটা একা একা থাকার যে কষ্ট ছিল, যখন ভাওয়াল থিয়েটারে জয়েন করলাম, রিহার্সাল শুরু করলাম, তখন আর সমস্ত একাকিত্ব শেষ। তখন কি বিয়ে করেছিলেন? না, তখন বিয়ে করিনি। আচ্ছা। এই যে রংপুর থাকাকালীন সময়টাতে যখন আপনি কারমাইকেল কলেজে ছিলেন, তারপরে রংপুর মেডিকেলে ছিলেন, ওই সময়গুলোতে আপনি অভিনয়টাকে আসলে চর্চার সাথে রাখেননি বা তখন কোনো থিয়েটারের সাথে যুক্ত হননি? তখন কি শুধু পড়ালেখাই করতেন? ইন্টারমিডিয়েটে তো খুব কম সময়, 2 বছর। তখন আব্বা তো কুড়িগ্রাম, আব্বা কুড়িগ্রাম পিটিএস সুপারিনটেনডেন্ট, আমি কারমাইকেল কলেজে হোস্টেলে থাকি। তো হোস্টেলে তো আপনি প্রথম যখন আসেন, আমরা মানে মফস্বল থেকে রংপুর বিরাট শহর, সেখানে এসেছি। তো ওই মফস্বলের ছেলের মতোই ছিলাম, চুপচাপ, কোনো রকমের খাওয়া দাওয়া, কাপড়টা ধুয়ে পড়াশোনা করা, ক্লাসে যাওয়া আসা, এর বাইরে অন্য চিন্তা করার সুযোগ হয়নি, অভিনয় করার সুযোগ হয়নি। মেডিকেল কলেজে যখন গেলাম, তখন আমরা প্রত্যেকটা প্রফেশনালের পর একটু সময় পাই, 15-20 দিন করে, যখন পড়াশোনার চাপটা একটু কম থাকে। তো ওই সময়টাই নাটক করতাম। যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম আমি ফার্স্ট ইয়ারে, তখন নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হলো যে নীল দর্পণ নাটক হবে, এজন্য শিল্পী নির্বাচন করা হবে। তো আমি গেলাম, তো যে দেখি ফার্স্ট ইয়ারের আমি একজন, সবাই 4th ইয়ার 5th ইয়ারের সব বড় ভাইরা। তো আমি একা বসে আছি। যিনি ডিরেক্টর ছিলেন ডাক্তার গোলাম রব্বানী স্যার, উনি দেখলেন যে একটা ছেলে বসে আছে ফার্স্ট ইয়ারের, আর সবাই সিনিয়র। তো আমাকে ছোট্ট একটা পার্ট দিলেন। এই রংপুর মেডিকেল কলেজে প্রথম নাটক করলাম নীল দর্পণ। তারপরে ওই তখন রব্বানী স্যারের সাথে আন্তরিকতা হলো, স্যারও বুঝলেন যে আমি অভিনয় পাগল। তখন বড় ভাইরা তো চলে গেলেন, তখন মেডিকেল কলেজে নাটকের হাল আমি ধরেছিলাম। প্রত্যেক প্রফেশনালের পর একটা করে নাটক করতাম। রব্বানী স্যার ডিরেকশন দিতেন, আমরা অভিনয় করতাম। মেডিকেল কলেজে নাটকের চর্চাটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। আমি আসবার পরে আমি জানি না এখন, তবে কানে আসেনি যে বড় কোনো নাটক হচ্ছে। আমরা যেভাবে করেছিলাম টানা 3 মাস রিহার্সেল, তারপরে স্টেজ, এটা করেছিলাম মেডিকেল কলেজে। এবং তখন আপনি রংপুর বেতারেও কাজ করেছিলেন এবং তখন খবরও পড়তেন আপনি? হ্যাঁ, আমার শুরু ছিল ওই সংবাদ পাঠক হিসেবে। রংপুর বেতারে অডিশন দিলাম, দিয়ে টিকে গেলাম, পরে সংবাদ পাঠ করতাম। তখন ওই টাকাটা তো অনেক টাকা, বিশাল ব্যাপার, অনেক টাকা। 38 টাকা পেতাম মনে হয়। তো 38 টাকা ওই সময় অনেক টাকা। এবং মাসে 2 দিন 3 দিন খবর পড়ি, তারপরে অডিশন দিলাম নাটকে ইন্ডাস্ট্রেট হয়ে গেলাম। 1.5 মাস 2 মাস পর একটা নাটক করি। ওই যে একটা আর্নিং সংবাদ পাঠ থেকে, অভিনয় থেকে, নিজেকে বিরাট কিছু মনে হচ্ছে, আনন্দের একটা বিষয়। এত টাকা ইনকাম করি, চিন্তাই করা যায় না। এবং আসলেই তো তখন আর কেউ ইনকাম করে না। আরেকটা ইনকাম ছিল, আমি টিউশনি করতাম, তো টিউশনি করেও টাকা পেতাম। এই
বাহ। এবং আপনার বাবা সে সময় আপনাকে খুব আসলে উৎসাহিত করেছেন এবং একদম গুণমুগ্ধ ভক্ত ছিলেন তিনি, আপনার সব আব্বা খবর শুনতেন। আব্বা তো বাংলায় মাস্টার্স ছিলেন, হ্যাঁ। তো আমি যখন খবর পড়তাম বাবা শুনতেন এবং উচ্চারণে ভুল হলে বলতেন যে তোমার এই উচ্চারণটা ঠিক হয়নি। আচ্ছা। এবং যখন নাটক করতাম আব্বা অভিনয় শুনতেন রেডিওতে, তখন তো রেডিও বিরাট ব্যাপার, জি, জি। টেলিভিশন তো চিন্তাই করা যায় না। আব্বা রেডিও নাটক শুনেও বলতেন যে কোথায় ত্রুটি কোথায় কি। আব্বা এই উৎসাহটা দিয়েছেন। বিটিভিতে যে আপনি তালিকাভুক্ত হয়েছিলেন 1989 সালে, তারপর কি নিয়মিত নাটক করবার সুযোগ হয়েছে নাকি না, না। অনেক অপেক্ষা করতে নিয়মিত হয়েছিল? কষ্ট পাওয়ার সুযোগ হয়েছে। কারণ যখন এনলিস্টেড হলাম, প্রথম যখন অডিশন দিই, তো ভেতরে যাওয়ার তো যোগ্যতা ছিল না। ওই গাজীপুরের ভাওয়াল থিয়েটারের এক ভাই ছিলেন, ওনার টেলিভিশনে যাতায়াত ছিল। জি। উনি বলেন চলেন আপনাকে নিয়ে যাবো একদিন। ওনার সঙ্গে আসলাম, এসে গেট থেকেই অ্যাপ্লিকেশন দিলাম যেরকম আমি তালিকাভুক্ত হতে চাই। পরে তখন তো মোবাইল নেই, আমার টেলিফোনে নেই, বাই পোস্ট আমার হসপিটালের ঠিকানায় চিঠি গেল যে অমুক দিন অডিশন। এসে অডিশন দিলাম, দিয়েই বুঝতে পারলাম যে বোধহয় টিকে গেলাম। আচ্ছা। কেউ তো পরিচিত না, ঢাকা শহরে কেউ পরিচিত না। তারপরে আবার চিঠি গেল যে আমি প্রাথমিক অডিশনে সিলেক্টেড হয়েছি। নির্বাচিত। ক্যামেরা অডিশন, আবার ক্যামেরা অডিশন দিতে আসলাম, মনে হলো যে এখানেও পাশ করেছি। তারপরে চিঠি পেলাম যে আমি তালিকাভুক্ত নাট্যশিল্পী। তো তখন ভাবলাম যে এখন তো ডাক শুরু হবে, আমি টেলিভিশনে নিয়মিত অভিনয় নিয়মিত করব। কাজ হবে। জি। কোনো খবরই নাই। তারপর যিনি আমাকে গাজীপুর থেকে নিয়ে আসলেন তাকে বললাম যে ভাই আমি তো তালিকাভুক্ত, আমাকে ডাকছে না কেন? কোনোদিনও ডাকবে না। যোগাযোগ করেন, পায়ের স্যান্ডেল খরচ করেন, ক্ষয় করেন, তারপর না সুযোগ পাবেন। গাজীপুরে বসে থাকবেন, আপনাকে ডাকবে, এ স্বপ্ন কি করে দেখেন? তারপর শুরু হলো স্যান্ডেল ক্ষয় করা। টেলিভিশনে আসি, তখন তো আমার প্র্যাকটিস নেই, রোগী দেখি না। হাসপাতালে ডিউটি শেষ করে টেলিভিশনে ছুটে আসি। ওই সময় টেলিভিশন আসা যাওয়া খাওয়া অনেক খরচ, খরচ ছিল। অনেক খরচ, এবং আমাদের বেতন তো অনেক কম ছিল। আমি যখন বিসিএস এর পর জয়েন করি তখন সর্বসাকুল্যে আমি বেতন পাই আমার মনে আছে 2200 টাকার মতো। তো এই টাকা দিয়ে গাজীপুর থেকে ঢাকায় আসা, রামপুরে টেলিভিশনে যাওয়া, খাওয়া, এটা তো কঠিন ব্যাপার। অনেক কঠিন। এই করে ঘুরতে 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 দেখলাম যে কেউই সুযোগ দিচ্ছে না। কারণ আমি রংপুর থেকে আসা একটা লোক, অভিনয় করব। আবার অনেকেই বললেন যে ধরো আপনি ডাক্তারি করেন, আপনি অভিনয় করতে কি পারবেন দরকার? না, বাদ দেন এগুলি, অযথা সময় নষ্ট করবেন। তাই আমি বললাম যে আমি দুটি করব, পারবো দুটি, আমি ডাক্তারিও করব, অভিনয়ও করব। আলটিমেটলি কেউ সুযোগ দেননি। দুই একটা নাটকে একটা সংলাপ বলার সুযোগ পেয়েছিলাম, এর বেশি কিছু হচ্ছিল না। পরে দু একজন খুব তাচ্ছিল্য করেছিলেন, সে গল্প অনেক বড়। তো এক সময় মন খারাপ করে আমি ভাবলাম যে না, রংপুরে নাটক করতাম ঠিক আছে, রেডিওতে নাটক করতাম ঠিক আছে, টেলিভিশনে নাটক করবার যোগ্যতা হয়তো বা আমার নেই। তখন বাদ দিলাম। তবে এই যে আপনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতেন এবং পাশ করেছিলেন, সেটি ওই যে কিন্তু বললাম। আপনাকে অভিনয়ের সাথে একটা মেলবন্ধন করেছিল। হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার পরিচয় করে দিয়েছিল একজন ডাক্তারের একটা কাজের মানে মাধ্যমে। আমি বললাম না যে যারা আস্তিক তাদের সাহসটা অনেক বেশি থাকে। জি। আমি তো খুবই ছোটবেলা থেকেই, আম্মা আব্বা খুবই ধার্মিক ছিলেন, তো আল্লাহ পাকের প্রতি যে বিশ্বাস সেটা আমার এখনো অনেক অগাধ, অনেক গভীর এবং অনেক দৃঢ়। তা আমি সবসময় ভাবি যে আল্লাহ পাক আমার জন্য যখন যেটা বরাদ্দ রাখেন এটা আমার মঙ্গলের জন্যই। ওই যে তখন কষ্ট পেয়ে দুঃখ নিয়ে টেলিভিশন থেকে চলে গেলাম, যে আর আসবো না, আর অভিনয় করব না, এটা আমার জন্য অনেক মঙ্গল ছিল। আমি রাগ করে গিয়ে পড়াশোনা শুরু করলাম, অ্যাডমিশন টেস্ট দিলাম, ভর্তি হলাম। পরে পোস্ট গ্রাজুয়েশন শেষ করবার পরে আমার দেখা হলো হুমায়ুন স্যারের সাথে। আচ্ছা। আমার যদি পোস্ট গ্রাজুয়েশন শেষ করবার আগে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা হতো তাহলে পড়াশোনা হতো না। গল্পটা আবার আরেক রকম হয়ে যেত। আমি তো এরকম ডাক্তার হতে পারতাম না। হ্যাঁ। রাইট। হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে আপনার প্রথম যে দেখা বা সাক্ষাৎ হওয়ার ঘটনা, এবং আপনি বলছিলেন যে যেটা যে সময় হবার কথা ঠিক সেটা সেই সময় হয়, আপনি এই বিশ্বাসেই, এই সততাতেই মেনে চলেছেন জীবনভর, সেই গল্পটি, সেই প্রথম দেখা হওয়ার মুহূর্তটি শুনতে চাই, গল্প শুনতে চাই। আমি তখন তো আইপিজিএমআর ছিল, সেখানে গেলাম যে আমার সার্টিফিকেট উঠাতে হবে। তখন
ওই নিউক্লিয়ার মেডিসিনে আমি যে পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম সে সার্টিফিকেটটা উঠাতে হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। তো গেলাম ডিপার্টমেন্টে, যে আমাদের যে ডিরেক্টর প্রফেসর ডাক্তার করিম, ওনার চেম্বারে, যে স্যারের একটা সিগনেচার লাগবে, এটা নিয়ে আমি আমার সার্টিফিকেটটা উঠাবো। তো ওনার যে পিএস উনি বললেন স্যার তো নাই। আমি কোথায় স্যার? বললো হুমায়ুন আমাদের অফিসে গেছে। একেবারে হুমায়ুন স্যারের অফিসে স্যার কেন যাবেন? বললাম যারা জানেন না, উনি তো হুমায়ুন স্যারের স্কুলমেট, জেলা স্কুলে দুজনে একসঙ্গে পড়েছেন। আচ্ছা। তো হুট করে ওই যে বললাম আল্লাহ পাক মাথায় বুদ্ধি দিয়ে দেন, তখন চিন্তা করলাম আরে আমি তখন এই সিগনেচার নেবার জন্য হুমায়ুন আমার স্যারের সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে হুমায়ুন স্যারের অফিসে ঢুকতে পারি। তো বিরাট সুযোগ, তো এটা সুযোগটা কাজে লাগালাম। তখন স্ট্রেট পিজি হসপিটাল থেকে চলে গেলাম কাকরাইল মোড়ে। উনি অ্যাড্রেস দিয়ে দিলেন, যেখানে গেলাম যে খুঁজে খুঁজে বের করলাম আসিফ ম্যানশন ছিল, ওইটার কত নম্বর ফ্লোরে ছিল নুহাস চলচ্চিত্রের অফিস। আচ্ছা। আমার ভাগ্য অনেক ভালো যে দেখি অফিসে হুমায়ুন স্যারও আছেন, আমার স্যারও আছেন। বাহ। তো তারা তো ভেতরের রুমে, বাইরে বসে আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একজন। তত বললাম যে আমি এরকম করিম স্যারের কাছে আসছি, উনি কি আছেন? হ্যাঁ স্যার ভেতরে আছেন। তো বললাম যে আমার একটা সিগনেচার লাগবে, আমি সার্টিফিকেট উঠাবো, তো এই জন্য আসছি। আমি গেছিলাম পিজিতে, তো স্যার তো নেই। তো হওয়ার কথা, তো উনি আমার কাছ থেকে কাগজটা নিয়ে যে সিগনেচার করে দেবেন, উনি সেটা না করে আমার সঙ্গে কোনো কথা না বলে হুমায়ুন স্যারের চেম্বারে ঢুকে গেলেন। একটু পরে বের হয়ে এসে বললেন যে আসেন, ভিতরে আসেন। আমি তো প্রস্তুত ছিলাম না যে আমি হুমায়ুন স্যারের সামনে যাব। তো ঢুকলাম, ঢুকে দেখি এরকম ঠিক আপনি যে জায়গায় বসে, এখানে হুমায়ুন স্যার, আপনার জায়গায় আমার করিম স্যার, মানে আমার টিচার। এবং ঢোকার পরে যেটা হলো, করিম স্যার আমাদের স্যাররা যেরকম হন আর কি, কি খবর বলো, কি খবর? আমি স্যার একটা সিগনেচার লাগবে। ও আচ্ছা দাও। হুমায়ুন স্যার আমার থেকে তাকিয়ে আছেন। স্যার কাগজটা নিলেন, নিয়ে সিগনেচার দিলেন। তারপর হুমায়ুন স্যার কথা বলা শুরু করলেন। তুমি কি করিমের ছাত্র? আমি বললাম জি স্যার। এবার পাশ করেছো? আমি বললাম জি স্যার। কোথায় থাকো? আমি বললাম স্যার গাজীপুরে থাকি। আরে আমি তো গাজীপুরে শুটিং করতে যাই, লোকজন সমস্যা করে, তো তুমি গাজীপুরে থাকো, ডাক্তার, শুটিংয়ের সময় আসবে তো, আমাকে একটু হেল্প করবে। আমি তো এটাই চাচ্ছিলাম। মানে আমি শুনবার পরে আমি বললাম স্যার আপনি গেলে যখন যাবেন, আমার তখন তো মোবাইল ফোন নেই, আমার চেম্বারের টেলিফোন নাম্বারটা ছিল, তো চেম্বারের নাম্বারটা স্যারকে দিয়ে আসলাম যে স্যার এটা আমার চেম্বারের নাম্বার, হাসপাতালের নাম্বার দিলে পাবেন না স্যার, ওটা যে নাম্বারটা, ওখানে আমি কখন কোথায় ডিউটি, কখন কোন শিফটে ডিউটি পাওয়া যাবে না, চেম্বারের নাম্বারটা আমি বিকেলবেলা বসি এখানে, বলে চলে আসলাম। তখন যে আমার মানসিক অবস্থা, এটা তো চিন্তাই করা যাবে না। জানি আমি গেলাম কোন কাজে, আর কি হয়ে গেল? মানে কি হলো এটা, স্যার আমার নম্বর নিলেন। বাবা। তো ও তখন স্যার একটা কথা বলেছিলেন যে না তখন বলেননি, না তখনই বলেছিলেন, বলেন যে আমি তখন বললাম যে স্যার আমি তো টেলিভিশনে এনলিস্টেড, বিটিভিতে স্যার কেউ ডাকে না স্যার, আমি সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছি তখনই। তো আমি স্যার কেউ ডাকেনি স্যার, অনেক ঘোরাঘুরি করেছি টেলিভিশনে, কেউ সুযোগ দেয়নি, অপমানিত হয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অনেকে, পরে দুঃখ করে চলে এসেছি স্যার। তখন আমার মনে আছে স্যার এই আঙুলটা তুলে বলেছিলেন যে তুমি বিটিভিতে আনলিস্টেড, তোমাকে কেউ ডাকে না, আমি ডাকবো। এই তো কথা। 4-5 দিন পরে স্যার ফোন দিলেন, আমার চেম্বারের সামনে ফোন, আমি ভিতরে বসি, বাইরে যেখানে মেডিসিন কাউন্টার সেখানে টেলিফোন। তো যে লোক কাউন্টারে বসা সে তো হুমায়ুন স্যারকে ওইভাবে চিনে না। আমি ভেতরে চেম্বারে বসা, সে বলছে স্যার আপনার ফোন আসছে, হুমায়ুন আহমেদ করছে, হুমায়ুন আহমেদ করছে। সে ভাবছে কোনো হুমায়ুন আহমেদ রোগী ফোন করছে আমার। আমি তো চেম্বার রেখে হুড়মুড় করে দৌড়ে যেয়ে ফোন ধরলাম যে স্যার, বলো ডাক্তার সাহেব এরকম আমি শুটিং করতে যাব গাজীপুরে, আমি তার উপর একটা সিরিয়াল করব, এইসব আয়োজনটা আপনাকে করতে হবে, আপনি চলে আসেন, আমি আপনাকে সব বুঝিয়ে দেবো। এই পরের দিন ছুটে গেলাম স্যারের চেম্বারে। তখন সবুজ সাথী নাটকের দায়িত্ব পুরো আমাকে দিলেন, যে পুরো ইউনিট যাবে, থাকবার দায়িত্ব, সব কিছু দায়িত্ব আপনি পালন করবেন। আমি বললাম কোনো সমস্যা নেই স্যার। এই তারপরে ওখানে খুঁজে সুন্দর একটা রিসোর্ট ঠিক করলাম, স্যার গেলেন এবং আমার প্রথম আপ্যায়নে স্যার অতি মুগ্ধ। এবং তখন তো স্ক্রিপ্ট তো পাশ করা, আমার কোনো ক্যারেক্টার তো সেখানে নাই। আমার জন্য স্যার স্পেশাল রিকোয়েস্ট করে
হায়ার অথরিটিকে একটি ক্যারেক্টার লিখলেন, একদম মানে পাশ করা স্ক্রিপ্টের মাঝখানে আমাকে ঢুকালেন। সেটা করলাম, আমার মনে আছে। সন্ধ্যায় শুটিং হলো, তারপর ডিনারের সময় স্যার সবাইকে বলছেন যে আমাদের ডাক্তার তো অনেক ভালো অভিনয় করে। তখন স্যার বললেন যে আমাদের ডাক্তার, উনি ডাক্তার বলেননি, ডাক্তার এজাজ বলেননি, উনি বলেছেন আমাদের ডাক্তার অনেক ভালো অভিনয় করে। এই শুরু। এই যে আমাদের কতটা মিল দেখেন, এখন আপনার সঙ্গে মিলে যাচ্ছে সবুজ সবুজ। স্যার ক্যান্সার হওয়ার পরে যখন মাঝখানে দেশে আসলেন নুহাশপল্লী দেখবার জন্য, তো নুহাশপল্লীতে স্যার বসা, তো অনেক সাংবাদিক সবাই জানতে চাচ্ছেন যে স্যারের ক্যান্সারের চিকিৎসার অবস্থা কি। তো আমার মনে আছে আমি দূরে বসা, স্যার জোরে চিৎকার করে বলছেন, এই আমাদের ডাক্তারকে ডাকো তো, আমি সব বলতে পারছি না, ও একটু বুঝাই দিক। তো সেই শেষ সময়টাতেও কিন্তু আমাদের ডাক্তারই ছিলাম। শুধু সেই সময়টা না, সবসময় আপনার উপর তিনি রিলাই করতেন এবং আস্থা রাখতেন, কারণ আপনি সেরকমই একজন মানুষ। তিনি একবার আপনাকে বলেছিলেন যে বাগান বাড়ি করতে চান, তখন আপনি তাকে হ্যাঁ, আমি স্যারের প্রত্যেকটা কাজই বুঝিয়ে বললাম না, আমি অত্যন্ত আস্তিক মানুষ। আমি সবসময় বিশ্বাস করি যে আমার কোনো অন্যায় আল্লাহ সহ্য করবেন না, শাস্তি দেবেন। তো আমি সবসময় ভাবতাম যে যে মানুষটি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন সে মানুষটিকে কষ্ট দেওয়া যাবে না। এবং আমি একেবারেই পুণ্যবান মানুষ একজন তা কিন্তু না। অবশ্যই আমার জীবনে অনেক ত্রুটি আছে, আমার অনেক ত্রুটি আছে, অনেক দোষ আছে, কিন্তু সবসময় আমি চেষ্টা করেছি হুমায়ুন স্যারের সাথে যেন আমার কোনো রকম ত্রুটিপূর্ণ কোনো কিছু না হয়, এবং আমি সেটি শেষ পর্যন্ত পেরেছি। ওই যে বললাম, স্যার প্রথম দিন বলেছেন আমাদের ডাক্তার, শেষ সময়টাতে বলেছেন আমাদের ডাক্তারকে ডাকো। তো আমি স্যারের কাছে স্যারের ডাক্তারই ছিলাম। এটা এত বছর একজন মানুষের সঙ্গে থেকে একই অবস্থায় নিজের জায়গা ধরে রাখা, আমি মনে করি অনেক কঠিন কাজ। আজকে যেহেতু 13 নভেম্বর, স্যারের সাথে আপনি দীর্ঘদিন ছিলেন, এই জন্মদিনও নিশ্চয় তার সাথে অনেক স্মৃতি আছে। যদিও আপনার সারাদিন ব্যস্ত থাকতে হতো গাজীপুরে, তারপর নিশ্চয়ই আপনি প্রত্যেক 13 নভেম্বর তার সাথে দেখা করতেন। ওই যে বললাম না, জন্মদিনের অনুষ্ঠানটা তো হতো অনেক আনন্দের। আমি ভয় পেতাম, তো আমি রোগী দেখে শেষ করে তারপরে আসতাম রাতের বেলা। কোনোবার ফুল নিতে পেরেছি, কোনোবার নিতে পারিনি। আর আমার উদ্দেশ্যই ছিল প্রতিবার যাব জন্মদিনে, যে স্যারকে সালাম করব, স্যারের দোয়া নিয়ে আসবো। এটি আমি করেছি। ফুল সবসময় নিতে পারিনি, কোনো সময় নিতে পেরেছি, কোনো সময় পারিনি। তো সালাম করতাম নিয়মিত। আবার সালামের পরে যে আড্ডা হতো একটা, সেই আড্ডাতেও আমি বসতে পারতাম না, কারণ ওই যে ভয় ছিল। স্যার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, আমি তো স্যারের ছাত্র ছিলাম। কিন্তু অনেক ছবি আছে, কিন্তু ধরেন হয় না যে সুনীল গঙ্গোপাধ্যায় যখন আসতেন, কিংবা জুয়েল আইচ, কিংবা বিশিষ্ট মানুষরা আসতেন, স্যার তার কিছু কাছের মানুষদের সাথে রাখতেন এবং আপনিও থাকতেন প্রায়। হ্যাঁ, তখন ওই দায়িত্বের কারণে ছিলাম। স্যার যে কোনো যখন সুনীল গঙ্গোপাধ্যায় আসলেন, সেটা একটা বিরাট ঘটনা, যা হোক অনেক বড় ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছিল, মানে আপ্যায়নের একটি পর্যায়ে স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই দায়িত্বটি তোমার, দুপুরের খাবার একটা আয়োজন। তো আমি আয়োজনটা এমন করেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় উনি মানে অবাক হয়ে গিয়েছিলেন। আমি বড় একটা পাতিলে আস্ত আস্ত ইলিশ মাছ রান্না করেছিলাম। তো সুনীল গঙ্গোপাধ্যায় উনি যখন ঢাকনা খুলে দেখলেন যে পাতিল ভর্তি আস্ত ইলিশ ভর্তি। তো আমার মনে আছে, আমি শুনেছি উনি যখনই আসতেন নুহাশপল্লীতে, আসবার পরেই বলতেন, আচ্ছা ডাক্তারবাবু কোথায়? মানে ডাক্তারবাবুকে উনি খুব পছন্দ করতেন আপ্যায়নের জন্য, এবং স্যারও খুব পছন্দ করতেন যখন আমি একটা অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতাম। যে কোনো গেস্ট আসলে স্যার বলতেন যে আমার বন্ধু আসবে কিংবা আমার খুব প্রিয়জন আসবে, টেক কেয়ারের সমস্ত দায়িত্ব তোমার। এবং সেটি আমি সেভাবেই পালন করেছি। মানে শুধু অভিনেতা কিংবা চিকিৎসক হিসেবে নয়, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবেও খুব ভালো করতেন আসলে। আমার ওই যে বললাম যে আমি সবসময় মানে এই বিষয়টি ভাবতাম যে স্যার যেন কষ্ট না পান, ভালোবাসা। এবং আমার এটা মনে হতো যে স্যার কষ্ট পেলে আমার জন্য সেটা অমঙ্গল হবে। তো ওখানে মোট কটি ইলিশ ছিল? অনেক ছিল, অনেক ছিল। একবার ইলিশ খাওয়ার অনেক গল্প আছে। একবার স্যার আমাকে খাবার দায়িত্ব দেওয়ার পরে এটা বলতেন যেন
সবাই খাবারটা পায়। হয় না, আমরা দেখি যে একটা অনুষ্ঠান হচ্ছে, ভিআইপিরা খেতে বসলেন, তাদের টেবিলে অনেক খাবার, কিন্তু এর পরের যে ব্যাচ কিংবা থার্ড ব্যাচ যারা একদম ওয়ার্কার, তাদের পাতে কিছুই নেই। এটা কিন্তু ভেরি ইউজুয়াল একটা ঘটনা। স্যারের নির্দেশ ছিল আমার পাতে যা থাকবে, আমার প্রতিষ্ঠানের সবচেয়ে ছোট পদে যে কাজ করে তার পাতেও তাই থাকবে। একবার এরকম ইলিশ মাছ রান্না করা হয়েছে, একটা প্রোগ্রাম। তো স্যার দূরে বসে দেখছেন, স্যার কিন্তু ইনভেস্টিগেট করতেন যে কথা বললাম সে মানছে কিনা, বকাও দিতেন। স্যারের প্রচন্ড বকা আমি খেয়েছি। আমি আমার জীবনে সর্বোচ্চ বকা খেয়েছি আমার বাবার, তারপর আমার মার, তারপর হুমায়ুন স্যারের। এত বকা আমি কারো কাছে খাইনি। তার সাথে তো আপনার সম্পর্কটা বাবা ছেলের মতোই ছিল। বাবা মা এবং হুমায়ুন স্যারের কাছ থেকে আমি সর্বোচ্চ স্নেহটুকু পেয়েছি, কোনো সন্দেহ নেই। সর্বোচ্চ স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা আমার সন্তানদের কাছ থেকে পাই, আমার স্ত্রীর কাছ থেকেও অনেক ভালোবাসা পাই, কিন্তু যে স্নেহটা, এটা বাবা মা এবং হুমায়ুন স্যারের কাছ থেকে আমি সর্বোচ্চ পেয়েছি। তো স্যার খাওয়া শেষ হয়ে, একদম খাওয়া শেষ, তো আমাদের যে একদম ছোট পদে বারেক ভাই ছিলেন, উনি হচ্ছে একদম মানে শ্রমিক টাইপ, ওনাকে ডাক দিলেন যে বারেক শোনো, ইলিশ মাছ খাইছো? তো বারেক ভাই খুবই ইমোশনাল। সে বলে, স্যার জীবনে এত বড় ইলিশ মাছের টুকরা আর এতগুলো ইলিশ মাছ খাই নাই, আপনি এখানে আইছিলেন বইলা আল্লাহ পাক খাওয়াইলো। তার মানে তার গ্রামের নুহাশপল্লী হয়েছে এবং সে গ্রামের মানুষ হিসেবেই সেখানে চাকরি পেয়েছে। তো স্যার শুনে সে যখন এই আনসার দিল, আমি ওখানে দাঁড়ানো, স্যার তখন এবার আমার দিকে তাকায় একটু মুচকি হাসলেন। তার মানে তুমি পরীক্ষায় পাস করেছো। ইলিশের এত আস্ত ইলিশের রেসিপিটা আসলে আপনি কোথা থেকে পেলেন? আপনি আবিষ্কার করলেন কি করে? আমরা নুহাশপল্লীতে অনেক খুঁজে একজন বাবুর্চি পেয়েছিলাম। আচ্ছা। যখন শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং শুরু হয়, তখন স্যার বলেছিলেন যে ভালো একজন বাবুর্চি খুঁজে বের করো। তো আমরা একজন প্রফেশনাল বাবুর্চি পেয়েছিলাম, যে হয় না গ্রামের অনেকেই, উনি মিডল ইস্টে ছিলেন এবং মিডল ইস্টে উনি বাবুর্চি হিসাবেই ছিলেন। সেখান থেকে আসছেন, গ্রামে রান্না বান্না করে বেড়ান, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে। ওনাকে আমরা নুহাশপল্লীর বাবুর্চি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। উনি ছিল একদম নুহাশপল্লীর বাবুর্চি, বেতনভুক্ত বাবুর্চি। পরে অবশ্য চলে যান, কিন্তু ওই সময়টা উনি নুহাশপল্লীর বেতনভুক্ত বাবুর্চি ছিলেন। তারপরও তো ইলিশ মাছ উনি রান্না করেছেন, আমরা আস্ত খাসিও রোস্ট করেছি। সেটা অনেক কষ্ট ছিল, এটাতে অনেক কিছু লাগে তো, কিন্তু অনেক কষ্ট করে মোটামুটি। তারপরও মানে স্যার যখন যেটা বলতেন, আমরা প্রাণান্ত চেষ্টা করতাম যাতে সেটা করা যায়। আকাশের চাঁদটাও হয়তো এনে দিতে চাইতেন হয়তো, কারণ স্যার সবসময় বিলাসিতায় বিশ্বাস করতেন এবং সবসময় সবাইকে সাথে নিয়ে এসে, আমি শুনেছি যে সবসময় তার টেবিল ভর্তি খাবার লাগতো, না থাকলে হয়তো তিনি খেপে যেতেন আর কি, রেগে যেতেন আর কি, খাক কিংবা না খাক আর কি। স্যারের তো অনেক রূপ আপনি দেখেছিলেন, সেটি আপনি শাসনের কথা বলছিলেন, রাগ করার কথা বলছিলেন, পাশাপাশি তাকে অনেকবার কাঁদতেও দেখেছিলেন। যেমন আপনাকে যখন বনুর গল্প নাটকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিংবা যখন চৈত্র দিনের গান নাটকে আপনি অভিনয় করেছিলেন, তাকে তো অনেক আবেগী হতে দেখেছিলেন। স্যার অনেক মানে আমার প্রতি আবেগপ্রবণ হয়ে স্যার কেঁদেছেন। যেরকম শ্রাবণ মেঘের দিন ছবি যখন শেষ হয়, একদম শেষ দৃশ্য যমুনার পারে, তো এই ছবিটাতে তো অনেক কষ্ট করেছি আমরা, কারণ আমি একটা আনাড়ি লোক, আমি ছবি সম্বন্ধে কিছুই বুঝি না। সেই মানুষকে স্যার দায়িত্ব দিলেন একটি ছবি বানানোর, সবকিছু, এফডিসি থেকে ফিল্ম তোলা, ক্যামেরা তোলা, সবকিছু। একজন শিল্পী কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, তার কোনো অসুবিধা হবে কি হবে না, সবকিছু দেখবার দায়িত্ব আমার। যে মানুষটি, আমি ছবি সম্পর্কে কিছুই বুঝি না, শুধু ছোটবেলায় ছবি দেখেছি এবং আমি প্রাণান্ত চেষ্টা করেছিলাম সেটি পালন করবার। এবং শ্রাবণ মেঘের দিন ছবি শেষ হলো, একদম শেষ দৃশ্য, অনেক চড়াই উতরাই ছিল, মাঝখানে আর্টিস্ট চলে গেল, নতুন করে আবার রিশুট করতে হলো, টাকা পয়সার গচ্ছা, অনেক কিছু মিলিয়ে একটা ছবিতে যত ঝামেলা হওয়া দরকার সবকিছুই শ্রাবণ মেঘের দিনে হয়েছিল। এবং আমি সেটি মানে কি বলবো, যে সব বাধা অতিক্রম করেছিলাম, আল্লাহ পাক করিয়েছিলেন। আবার বন্যা শুরু হলো সে সময়, চারিদিকে পানি, কোনো বাজার নেই, সদাই নেই, হাট বাজারে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এরকম সিচুয়েশনে কাউকে কোনো কষ্ট পেতে আমি দেইনি। তো ছবি যখন শেষ হলো, তখন যমুনার পারে, আমার মনে আছে, একদম শেষ দৃশ্য,
শেষ দৃশ্যে স্যার ছবির মানে শুটিং এর কাছে ছিলেন না, একটু দূরে আমি দেখলাম একটা চেয়ারে বসা। তখন সূর্য ডুবছে, একদম সূর্য ডুবছে, যমুনার পানি একদম লাল, স্যার এইভাবে তাকিয়ে আছেন। আমি তো সব দিকেই নজর দিতাম, কোথায় ক্যামেরা চলছে, আর্টিস্ট কোথায় বসা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এদিকে মানুষ যে ভিড় করছে, এই ভিড় ঠেলানো, ভিড় সামলানো, সব কিছু করতে হয়েছে আমাকে। মানুষের ভিড় সামলানো কিন্তু কঠিন কাজ। এটা যদি যারা শুটিং এখনো অনেকেই ভুল করে, এক জায়গায় শুটিং করতে গিয়েছেন অনেক লোক, এদের সাথে ঠিক মতো কথা বলতে পারে না, দেখবেন অনেক শুটিং এ কিন্তু ঝামেলা হয়, মারামারি হয়, চিল্লাচিল্লি হয়, এগুলি কখনোই হতে দেইনি আমি। তো সবকিছু ম্যানেজ করে কিন্তু সবার দিকেই নজর রাখি। তো ছবির শুটিং শেষ, লাস্ট শট হয়ে গেল, তখন সবকিছু বোঝানো হচ্ছে, তখন স্যার বললেন যে তোমরা সবাই একটু বসো। তো সবাই বসলেন, সবাই গোল হয়ে বসা নদীর পাড়ে, স্যার চেয়ারে বসা। তখন স্যার বলছিলেন যে আমি এই ছবিটি, মানে অনেক লম্বা বক্তব্যই দিয়েছিলেন, শেষ লাইনটি এরকম ছিল, আমি এই ছবিটি কখনোই শেষ করতে পারতাম না যদি ডাক্তার আমার সঙ্গে না থাকতো, বলে আমাকে ডাকলেন। আমি আসলাম, এসে স্যার আমাকে বুকে জড়ায় ধরলেন। আমিও তো স্যারের সঙ্গে খুব ইমোশনাল ছিলাম, আমি কেঁদে ফেলেছি, আমি কাঁদছি, আর আমার চেষ্টা হচ্ছে যে স্যারের বুক থেকে নেমে স্যারের পায়ে সালাম করব। কারণ ছোট থেকে আমরা এটা শিখে এসেছি যে শ্রদ্ধাভাজন মানুষকে পায়ে ছুঁড়ে সালাম করতে হয়, দোয়াটা নেওয়া উচিত, এটা ছোটবেলার শিক্ষা আমাদের। তো আমি স্যারের পায়ে যাবার চেষ্টা করছি, আর স্যার আমাকে শক্ত করে বুকে ধরে রেখেছেন। একটু পরে দেখি মাথায় টপ টপ করে পানি পড়ছে, স্যার কান্না করছেন। স্যারের মৃত্যুর দিন আপনি কোথায় ছিলেন? স্যার তো তখন নিউ ইয়র্কে, আমি বাংলাদেশে ওয়েট করছি স্যার কখন আসবেন। যখন ঢাকায় স্যার আসলেন, তখন ঢাকায় স্যারকে দেখতে পারিনি আমি, কারণ এয়ারপোর্টে গিয়েছি, এত ভিড়, আমি পিছনে পেছনে ছুটছি, স্যারের লাশ আগে, একদম ওখান থেকে গেলাম শহীদ মিনারে, এত লম্বা লাইন, অনেকে বলছিলেন যে আরে আপনি সামনে যান, আপনি লাইনে কেন? তা আমি তো নিয়মটা ভঙ্গ করব না, তো লাইন দাঁড়িয়ে আছি, দেখলাম যে স্যারের কাছে যাওয়ার আগেই লাশ ওখান থেকে চলে গেল জানাজা পড়াবার জন্য ঈদগাহে। তখন ছুটে গেলাম ঈদগাহে, যে যদি ওখানে যে মুখটা একটু দেখতে পারি। একই অবস্থা, এত মানুষের ভিড়, আমি কাছে যাবার চেষ্টা করতে করতেই আবার স্যার চলে গেলেন, ওখান থেকে তো বারডামে চলে গেলেন, সেখানে চেষ্টা করলাম না। পরের দিন ভোরবেলা চলে গেলাম নুহাসপল্লিতে, কারণ ওখানে আমার কাজ ছিল, ওখানে স্যারের কবরটা কোন জায়গায় হবে সেটা সিলেক্ট করার একটা ব্যাপার আছে। পরে আমি ভোরবেলা যেয়ে স্যারের কবরের জায়গাটা ঠিক করলাম, প্রথম কবরে কোপটা আমিই দিলাম, দিয়ে জায়গাটা ঠিক করে আমরা কবর খুঁড়ে রেডি করলাম। তারপরে তো স্যার গেলেন, এবং মানে ওই যে বললাম যে আল্লাহ মানুষের মনের একান্ত ইচ্ছা সব সময় পূরণ করেন। দেখেন, যেখানে আমি আগের দিন ভোরবেলা থেকে এয়ারপোর্ট থেকে আমি ছুটছি স্যারকে একটু দেখবো, শেষ পর্যন্ত কিন্তু পারিনি। পরের দিন আমি কবর একদম রেডি, তারপরে যখন স্যার পৌঁছালেন আবার ভিড়, সে ভিড় মানে কি ভিড়, আমি কাছেই যেতে পারছি না, আর আমি যে ধাক্কাধাক্কি করে যাব সে শক্তিও শরীরে নেই, আবার সেই মানে বিশৃঙ্খল অবস্থায় যাওয়ার ইচ্ছাও নেই। তো লাশ যখন ঠিক কবরের কাছে মানে বক্স থেকে বের করা হয়েছে, আমি তখন দূরে, তো হঠাৎ পেছন থেকে এত বড় একটা ধাক্কা আসলো, আমি এক ধাক্কায় একদম কবরের পাশে, এবং যখন আমি কবরের পাশে, তখন চিৎকার করে একজন বলছেন যে এ ডাক্তার সাহেব স্যারকে ধরেন। আরে মানে ঠিক এই স্যারের লাশটা আমার হাতে আসলো, আমি কিছু কথা বলি, এবং আমি স্যারের পা ধরে, এবং অবাক কি জানেন, যে এই তো ডাক্তার সাহেব স্যারকে ধরেন, তো আমি তাকিয়ে দেখি স্যারের লাশ এখানে, এবং আমি এভাবে স্যারের পা দুটি ধরলাম, এবং জাস্ট আমার বুকে স্যারের পা, একদম পা জাস্ট বুকে, আমার বুক ছুঁয়ে স্যারকে কবরে নামালাম। সো অলমাইটি আল্লাহ পাকের রহমত কি,
এটা আমি আমার জীবনে একদম 100% প্রমাণ পেয়েছি। এই জন্য সবসময় আমার রোগীদেরকেও বলি, যারা খুব কষ্ট নিয়ে আসে, দুঃখের কথা বলে, আমি বলি দেখেন আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখবেন। আল্লাহ পাক আপনাকে যখন যে অবস্থায় রাখেন ফর ইউর ওয়েলবিং, এটি আপনার মঙ্গলের জন্য। আমি হয়তো শেষ দিন স্যারকে বুকে নেব জন্যই আগের দিন ছুটে বেরিয়েছি। আগের দিন কি এত বড় সুযোগ আমি পেতাম যে স্যারকে পা ধরে আমার বুকে স্যারের পা পেতাম না? তো শেষ দিন কিন্তু ঠিকই পেয়েছি। সেটি আমি অনুভব করছিলাম যে আল্লাহর উপর এত অগাধ বিশ্বাস ছিলেন আপনি। আসলে আল্লাহ হয়তো সেরকমই চিত্রনাট্য ছিল এবং স্যারও হয়তো আপনার সাথে ভিড়ভাট্টার মতো দেখা করতে চাচ্ছিলেন না। আপনার সাথে তার প্রথম কাজ সবুজ সাথে, সেই সবুজের ছায়াতলে যিনি থাকবেন তখনই আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন এবং আপনার সাথে তার প্রথম ছবি শ্রাবণ মেঘের দিন, সেই সময় কিন্তু শ্রাবণের সেই বৃষ্টি ঝরেছিল সেই দিনটিতে। সো এটি হয়তো নির্ধারিতই ছিল। স্যারের সঙ্গে বৃষ্টি যেত, আমি তো এগুলির সায়েন্টিফিক বিশ্লেষণ দিতে পারবো না। স্যারের সঙ্গে তো বৃষ্টি যেতই। স্যারের গ্রামের বাড়ি যখন কুতুবপুরে আমরা গেলাম, একবার গেলাম খুব খরায়, তো লোকজন বলছে যে, আমি তখন গিয়েছি কি একটা কাজে স্যার পাঠিয়েছেন, গ্রামের লোকজন বলছে যে হুমায়ুন রানা লাগবো, হুমায়ুন রানা লাগবো, বৃষ্টি দরকার, হুমায়ুন এলেই বৃষ্টি হইব। গ্রামের সমস্ত লোকজনের কথা যে হুমায়ুন রান আনতে হইব, হুমায়ুন রান আনলে বৃষ্টি হইব না, এ আইলে বৃষ্টি হইব। স্যারকে বলা হয়নি এমন কোনো কথা আছে? স্যারকে সব কথা বলার সাহসই তো পেতাম না। কিংবা যদি আপনাকে সুযোগ দেওয়া হয় কোনো এক জগতে কোনো এক সময় যদি স্যারের সাথে দেখা হয়, আমি স্যারের জন্য যতটুকু করেছি স্যার আমার জন্য করেছেন তার চেয়ে অনেক বেশি। আমার মতো ডাক্তার এজাজ বাংলাদেশ টেলিভিশন থেকে মানে বকা খেয়ে বের হয়ে যাওয়া আর্টিস্ট, অভিনয় ছেড়ে দিয়ে বের হয়ে যাওয়া আর্টিস্ট, আজকে তাকে মানুষ একটু চেনে কার জন্য? 100% ডিউ টু হুমায়ুন স্যার। তো একটা মানে চুনোপুটি শিল্পী, আমি তো সবসময় বলি নিজেকে যে আমি হাতুড়ি আর্টিস্ট। হাতুড়ি ডাক্তার থাকে, আমি হাতুড়ি ডাক্তার না, কিন্তু হাতুড়ি আর্টিস্ট। অভিনয়ের উপরে কোনো পড়াশোনা নাই, কোনো শিক্ষা নাই, কোনো প্রশিক্ষণ নেই, কিছুই নেই। শুধু স্যার আমাকে পিক করেছেন জন্যই আমি অনেক ভালো ভালো কাজ করেছি এবং মানুষ আমাকে চিনেছে, মানুষ পছন্দ করে, দেশে বিদেশে সারা পৃথিবীতে বাঙালিরা সবাই আমাকে চেনেন এবং সবাই আমাকে ভালোবাসেন এবং সবাই আজও হুমায়ুন স্যারের নাটকের কথা বলেন। আজও আপনার কত নাটক যে আমরা কত শতবার দেখেছি। তবে স্যার আপনি যেভাবে বলছেন, এতটা বিনয় নিয়ে বলছেন, স্যার তো আসলে আরো অনেককেই আসলে শূন্য থেকে অনন্য করেছেন, কিন্তু কেউ স্যারকে মানে সবাই স্যারকে এভাবে ধারণ করেনি যতটা আপনি ধারণ করেছেন। এবং পাশাপাশি আপনি সবসময় স্যার যখন থাকেন না কিংবা স্যার যখন ছিলেন তখন আপনি মাটির কাছাকাছি থেকেছেন। কিছুদিন আগে আমরা একটা ভাইরাল বিষয় দেখলাম সামাজিক মাধ্যমে যে আপনি বাসে সিট না পেয়ে আপনি ড্রাইভারের পাশে বসেছিলেন। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু অনেককে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং আবেগ আপ্লুত করেছে। কিভাবে সম্ভব আসলে মাটির কাছাকাছি থাকা যখন আপনি জনপ্রিয়তার মধ্য গগনে? না, আসলে আমি তো মনে করি যে এগুলি তেমন কিছুই না। আসলে মানুষ হয় কি যে ছোট ছোট বিষয় হয়তো মানুষকে একটু আবেগ আপ্লুত করে ফেলে। এই যে আমার বিষয়ে অনেক সময় অনেক স্ট্যাটাস সবাই দেয়, রোগীরা যায় কথা বলে আপ্লুত হয়, স্যার একটা ছবি তুলি। আগে বুঝতাম না যে ছবি তুলে সে এই কাজ করবে, এখন আর ছবি তুলি না। আবার কেউ কেউ একদম বাধ্য করে। সেদিন যেরকম এক ভদ্রলোক, উনি আসছেন পঞ্চগড় থেকে, ওনার ছেলে চাকরি করে গাজীপুর, উনি বললেন আমার বাচ্চাটাকে কোলে একটু নেবেন। আমি পঞ্চগড় থেকে আসছি, এখন বলেন এই বাচ্চাটা কোলে আমি কি করে না নেই? এখন সে যদি আবার এই বাচ্চা নিয়ে ছবি তোলা নিয়ে কোনো স্ট্যাটাস দিয়ে ফেলে, হ্যাঁ, অনেকে তো ভাববে যে বেটা তুমি কি এগুলি দেখাও নাকি, শো অফ করো। কিন্তু আমি যে কি অবস্থায় পড়ে ছবি উঠাই এটা কিন্তু তারা জানেন না। স্যার পাঁচে লোকে কিছু এইভাবে মাফ চাই একদম যে স্টেজ মানে আমি চেম্বারে ছবি তুলবো না, তুলেন না। কিন্তু কেউ কেউ এমন ভাবে অনুরোধ করে, এই যে মা যখন বলে আমি পঞ্চগড় থেকে আসছি একটু বাচ্চাটা কোলে নেন, বাচ্চাটা নিয়ে একটা ছবি তুলবো আমি, তখন তো মায়ের একটা আবদার এবং বাচ্চাটাকে সে আমার কোলে দিতে চাচ্ছে, দিয়ে ছবি তুলতে চাচ্ছে, এটা তো আমি কি করে না, সেই ভালোবাসা আসলে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা এটা দিয়ে সে যদি কোনো আবেগপ্রবণ স্ট্যাটাস দেয়
এবং কেউ যদি তখন আমাকে গালি দেয় যে তুই এগুলি শো অফ করিস, আমি তো অসহায়, তখন কি করব? স্যার পাঁচে লোকে কিছু বলবেই, আমাদের হুমায়ুন স্যারও সেরকম পাঁচে লোকের কিছু কথাকে কখনো তোয়াক্কা করেনি। আশা করছি আপনিও করবেন না। আপনি সবার এভাবে ভালোবাসা নিয়ে বিরাজ করেন আমাদের মাঝে, এবং আপনি আপনার কাজের মাঝে এভাবে আমাদেরকে আলোর ছটা দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য আপনাদের ধন্যবাদ। জন্য শুভকামনা, মাছরাঙ্গা টেলিভিশনের জন্য শুভকামনা। দেখতে দেখতে কিভাবে সময় চলে গেল। আজকের এই হুমায়ুন স্যারের বিশেষ জন্মদিনটি আমরা স্মরণীয় করে রাখলাম আপনাকে পেয়ে। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ।